পাঁচ 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 ফোড়ন। কেমন আছো বন্ধুরা? বাংলা পাঁচফোড়ন অডিও স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। বাংলার কিছু খ্যাত এবং অখ্যাতনামা লেখক লেখিকার গল্প দিয়ে সাজানো আমাদের এই পাঁচফোড়ন বাংলা অডিও স্টোরি চ্যানেল। আজকে তোমরা শুনবে নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দশানন চরিত। কথা সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় 4 ফেব্রুয়ারি 1918 সালে অবিভক্ত বাংলার দিনাজপুরের বালিয়াডাঙ্গিতে জন্মগ্রহণ করেন। তার প্রথম উপন্যাস উপনিবেশ। এছাড়াও লিখে গেছেন অসংখ্য ছোট গল্প এবং উপন্যাস। ছোটদের জন্য তার সৃষ্ট কাল্পনিক চরিত্র টেনিদা খুবই জনপ্রিয়। এই কথা সাহিত্যিক 8ই নভেম্বর 1970 সালে মাত্র 52 বছর বয়সেই ইহলোক ত্যাগ করেন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, টেনিদার দশানন চরিত। আমি খুব উত্তেজিত হয়ে টেনিদাকে বললাম, জানো জানো টেনিদা, হ্যারিসন রোডের লোকে একটা পকেট মারকে ধরেছে। টেনিদা আমার দিকে কিরকম উদাসভাবে চেয়ে রইল খানিকক্ষণ। তারপর আর কি, থানায় নিয়ে গেল। লোকে পিটোতে চেষ্টা করেনি? করেনি আবার। ভাগ্যিস একজন পুলিশ এসে পড়েছিল। সে হাত জোর করে বললে, দাদারা মেরে আর কি করবেন, মার খেয়ে খেয়ে এদের তো গায়ের চামড়া গন্ডারের মতো পুরু হয়ে গেছে। অনর্থক আপনাদের হাত ব্যথা হয়ে যাবে, তার চাইতে ছেড়ে দিন। এ মাসখানেক জেলখানায় কাটিয়ে আসুক, ততদিন আপনাদের পকেটগুলো নিরাপদে থাকবে। বেশ হয়েছে বলে টেনিদা গম্ভীর হয়ে গেল। তারপর মস্ত একটা ঠোঙা থেকে এক মনে কুরকুর কুরকুর করে ডালমুট খেতে লাগলো। আমি ওর পাশে বসে পড়ে বললুম, কি গো, আমাকে ডালমুট দিলে না? টেনিদা উদাস হয়ে ডালমুট খেতে খেতে বললে, তোকে না, তোকে দেওয়ার মতো মুড নেই এখন। আমি এখন ভীষণ ভাবুক ভাবুক বোধ করছি। ভাবুক ভাবুক শুনে আমার খুব উৎসাহ হলো। তুমি কবিতা লিখবে বুঝি? টেনিদা বিরক্ত হয়ে বলল, ধুত্তর কবিতা, ওসবের মধ্যে আমি নেই। যারা কবিতা লেখে তারা আবার মনীষী থাকে নাকি? তারা রাস্তায় চলতে গেলেই গাড়ি চাপা পড়তে পড়তে বেঁচে যায়। নেমন্তন্ন বাড়িতে তাদের জুতো চুরি হয়। বৈশাখ মাসের গরমে যখন লোকের প্রাণ আইঠাই করে, তখন তারা তোর বন্ধ করে পদ্য লেখে। বাদল রানীর নুপুর বাজে তাল পিয়ালের বনে। দূর। আমি আশ্চর্য হয়ে বললুম, বৈশাখ মাসের দুপুরে বাদল রানীর কবিতা লেখে কেন? টেনিদা মুখটাকে ডিম ভাজার মতো করে বললে, এটাও বুঝতে পারলি না? বৈশাখ মাসে কবিতা লিখে না পাঠালে আষাঢ় মাসে ছাপা হবে কি করে? যা যা, কবিতা লেখার কথা আমাকে আর তুই বলিসনি। যত সব কি বলে ইয়ে। আমি বললুম, তবে তুমি ওরকম ভাবুক ভাবুক হয়ে গেলে কেন? ওই পকেটমারের কথা শুনে। আমি বললুম, ধুর, পকেটমারের কথা শুনে কেউ আবার ভাবুক হয় নাকি? সবাই তো তাকে রেড়ে রেড়ে করে ঠ্যাঙাবার জন্য দৌড়ে যায়। জানো টেনিদা, আমারও যেতে ইচ্ছা করে। এই তো, এ তো সেদিনের কথা। সেদিন ওই হাওড়ার ট্রামে আমার বড় পিসে মশাইয়ের পকেট থেকে ইউ শ্যাট আপ পেলা। টেনিদা চটে গেল। কুর্বকের মতো সবসময় বকবক করবি না, এই বলে দিচ্ছি তোকে। পঞ্চাননের ঠাকুরদা দশাননের কথা যদি জানতিস তাহলে বুঝতে পারতিস। এক একটা পকেট মারো কি বলে গিয়ে এই মহাপুরুষ হয়ে যায়। কে পঞ্চানন আর কেই বা দশানন? আমি তো তাদের কাউকেই চিনি না। দুনিয়া শুদ্ধ সবাইকে তুই চিনিস নাকি রে? জাপানের বিখ্যাত গাইয়ে তাকানাচিকে চিনিস তুই? আমি বললুম, না। তারপর লন্ডনের মুরগির দোকানদার মিস্টার চিকেনসনের সঙ্গে তোর আলাপ আছে? হুম। তারপর ধর গিয়ে ফ্রান্সের সানাইওয়ালা
মসিয়ে পেঁয়াকে কোনোদিনও দেখেছিস? না, দেখিনি, আর দেখতেও চাই না কখনো। টেনিদা আলু কাবলির মতো গম্ভীর হয়ে গেল। তাহলে তাহলে তো পঞ্চাননের ঠাকুরদা দশাননকেই বা তুই চিনবি কেন? ঢের হয়েছে, ঢের হয়েছে, আর আমি চিনতে চাই না। তুমি যা বলছিলে বলে যাও। বলতেই তো যাচ্ছিলুম। টেনিদা আবার কিছুক্ষণ কুড়মুড় কুড়মুড় করে ডালমুট চিবিয়ে ঠোঙাটা আমার হাতে ধরিয়ে দিয়ে বললে, নে খা, আমি তোকে ব্যাপারটা বলি ততক্ষণে। আমি ঠোঙাটা হাতে নিয়ে দেখলুম একেবারে খালি। ফেলে দিতে যাচ্ছি, হঠাৎ দেখি একেবারে নিচের দিকে টেনিদার চোখ এড়িয়ে কি করে যেন একটা চিনে বাদামের দানা আটকে আছে। সেটা বের করেই আমি মুখে পুরে দিলুম। আর চোখে টেনিদা দেখে বলল, ইস, একটা বাদাম ছিল নাকি রে? একদম দেখতেই পাইনি। যাকে যাকে, ওটা তোকে বকশিস করে দিলুম। আমি বললুম, সবই পঞ্চাননের ঠাকুরদা দশাননের দয়া। টেনিদা বললে, হুম, যা বলেছিস। আচ্ছা, এবার দশাননের কথাই বলি। বুঝলি, কখনো যদি তুই ঘুটে পাড়ায় যাস। আমি বললুম, ঘুঁটে পড়া আবার কোথায়? সে গোবরডাঙ্গা থেকে যেতে হয় 7 ক্রোশ হেঁটে। মানে যাওয়া খুব মুশকিল, কিন্তু যদি কখনো যাস দেখবি দশানন হালদারের নাম শুনলে লোকে এখনো মাটিতে মাথা নামিয়ে পেন্নাম করে। বলে এমন ধার্মিক, এমন দানবীর আর হয় না। স্কুল করেছেন, গরিব দুঃখীকে দুবেলা খেতে দিয়েছেন, মন্দির গড়েছেন, পুকুর কেটেছেন। কিন্তু আসলে এই দশাননকে ছিল জানিস? 1 নম্বরের পকেটমার। পকেটমার? তবে আর বলছি কি, অমন ঘোড়েল পকেটমার আর 2 জন জন্মেছে কিনা সন্দেহ। পাঠশালায় যেদিন প্রথম পড়তে গেল সেদিনই পণ্ডিত মশায়ের ফতুয়ার পকেট থেকে তার নস্যির ডিবে চুরি করে নিল। পণ্ডিত তাকে কষে বেতপেটা করে তাড়িয়ে দিলেন। বাপ, কাকা, দাদা, তার হাত থেকে কারোর পকেটের রেহাই ছিল না। যত পিটটি খেত ততই তার রোগ চেপে যেত। শেষে যখন একদিন বাড়িতে গুরুদেব এসেছেন আর দশানন তার ট্যাগ থেকে প্রণামীর 12 টাকা 6 আনা পয়সা মেরে নিয়েছে, সেদিন দশাননের বাপ সনাতন হালদারের আর সইল না। বাড়ির মোষবলির খাড়াটা উঁচিয়ে দশাননকে সে এমন তাড়া লাগালো যে দশানন এক দৌড়ে একেবারে কলকাতায় পৌঁছে তবে হাঁপ ছাড়ল। আর জানিস তো, কলকাতা মানেই পকেটমারের স্বর্গ। অনেক গুণী লোক তো আগে থেকে ছিলই, কিন্তু বছরখানেকের ভেতর দশানন তাদের সম্রাট হয়ে উঠল। তার উৎপাতে লোকে পাগল হয়ে গেল। টালা থেকে টালিগঞ্জ আর শিয়ালদা থেকে শালকে পর্যন্ত কারুর পকেটের টাকা, কড়ি, কলম থেকে মায়ের সুপুরির কুচি কিংবা এলাচের দানা পর্যন্ত বাদ যেত না। ধরা যে পড়তো না তা নয়, 2 মাস 6 মাস জেল খাটত, তারপর বেরিয়ে এসে আবার যেই কে সেই। পুলিশ শুদ্ধ জেরবার হয়ে উঠল। তখন দেশে ইংরেজ রাজত্ব ছিল, জানিস তো? পুলিশ কমিশনার ছিল এক কড়া সাহেব, মিস্টার প্যান্থার নাকি কি যেন নাম। লোকে তার কাছে গিয়ে ধর্ণা দিতে লাগলো। প্যান্থার সাহেব তাদের বললে, পকেটমারকে তো ফাঁসি দেওয়া যায় না, নতুবা আমি দশাননকে ঠাই দিতাম। একবার ধরিতে পারিলে তাহাকে এমন শিক্ষা দিব যে সে পকেট আর গাঁঠিবে না। ধরা অবশ্য দশানন কদিন বাদেই পড়ল। পকেটমারের ব্যাপারটা তো জানিস, ওরা প্রায় জেলে গিয়ে মুখ বদল করে আসে। ওদের ভালোই লাগে বোধহয়। কিন্তু এবার দশানন ধরা পড়বা মাত্র তাকে নিয়ে যাওয়া হলো প্যান্থার সাহেবের কাছে। সাহেব বললে, ওয়েল দশানন, তুমি তো কলকাতায় লোককে থাকিতে দিবে না, তাই
এবার তোমায় একটা পাকা বন্দোবস্ত করিতেছি। এই বলে সে হুকুম দিলে। ইয়াকে লঞ্চে করিয়া গিয়া সুন্দরবনে ছাড়িয়া যাও। সেখানে গিয়া এ কাহার পকেট মারে দেখিব। বাঘের তো আর পকেট নাই। দশানন বিস্তর কান্নাকাটি করল। হ্যাঁ, সুন্দরবন? হ্যাঁ স্যার, স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার। হ্যাঁ স্যার, ও স্যার এই যাত্রায় ছেড়ে দিন স্যার, আর করবো না স্যার। ও স্যার, ও স্যার, স্যার আমি আর করবো না স্যার। ও স্যার ছেড়ে দিন স্যার, স্যার আমি আর করবো না স্যার, এই যাত্রা ছেড়ে দিন আমাকে। বলে অনেক হাতে পায়ে ধরল, কিন্তু চিরিয়ে ভিজল না। সাহেব ঠাট্টা করে বললে, যাও, বাঘের পকেট মারিতে চেষ্টা করো। যদি পারো তোমাকে রায় সাহেব উপাধি দিব। তারপর আর কি, পুলিশ লঞ্চে করে দশাননকে নিয়ে গেল সুন্দরবনে। সেখানে তাকে নামিয়েই তারা দে চম্পট। তাদেরও তো বাঘের ভয় আছে। এদিকে দশাননের তো আত্মারাম খাঁচা ছাড়া, জলে গিজগিজ করছে কুমির, ঝোপে ঝোপে মানুষ খেকো বাঘ। সুন্দরবন মানেই জমের আড়ত। এর চাইতে সাহেব যে তাকে ফাঁসিতে ঝোলালেও ভালো করত। বেলা পড়ে আসছিল। একটু দূরেই কোথাও হালুম হালুম ডাক শোনা গেল। দশানন একেবারে চোখ কান বুজে ছুটল। সুদরি গাছের শিকড়ে হোঁচট খেয়ে, গোলপাতার ঝোপে আছাড় খেয়ে দৌড়তে দৌড়তে দেখে সামনে মস্ত এক ভাঙা বাড়ি। আদ্যিকালের পুরনো, ইট কাঠ খসে পড়েছে, তবু খানিকটা এখনো দাঁড়িয়ে। মরিয়া হয়ে দশানন ঢুকে গেল তারই ভিতরে। হাজার হোক, বাড়ি তো বটে। ভাঙা সিঁড়ি দিয়ে দোতলায় উঠতেই দেখে সামনে একটা মস্ত ঘর। দরজায় তার মাকড়সার জাল, ভেতরে কত জন্মের ধুলো, তবু ঘরটা বেশ আস্ত আছে। একটু সাফসুপ করে নিলে শোয়াও যাবে একপাশে। দেশলাই জেলে সাবধানে সব দেখে নিল দশানন। না, সাপ খোপ নেই। আর দোতলার ঘর, বাঘও চট করে এখানে উঠে আসবে না। শুধু দশানন ঘরে ঢুকতে ঝটপট করে কতগুলো চামচিকি বেরিয়ে এলো। তা বেরোক, চামচিকিকে তার ভয় নেই। ক্যানিং বাজার থেকে পুলিশ তাকে এক চাংড়ি খাবার দিয়েছিল। মনের দুঃখে তাই খানিকটা খেলো দশানন। বাইরে তখন দারুণ অন্ধকার নেমেছে। ঝিঝি ডাকছে, পোকা ডাকছে, অনেক দূর থেকে বাঘের ডাকও আসছে। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা। বলে কাপড় জড়িয়ে ঘরের এক কোনায় শুয়ে পড়ল দশানন। রাতটা তো কাটুক, কাল সকালে যা হয় দেখা যাবে। বাঘের ডাক, ঝিঝির শব্দ, জঙ্গলের পাতায় হাওয়ার আওয়াজ আর মশার কামড়ের ভেতরে ভয়ে ভাবনায় কখন যে দশানন ঘুমিয়ে পড়েছে সে জানেই না। কতক্ষণ ধরে ঘুমোচ্ছিল তাও না। হঠাৎ একসময় সে চমকে জেগে উঠল। দেখল ভাঙা জানলা দিয়ে ঘরের ভেতর জ্যোৎস্না পড়েছে, আর সেই জ্যোৎস্নার মাঝখানে দাঁড়িয়ে এক বিরাট পুরুষ। তার পোশাক আশাক থিয়েটারের মোগল সেনাপতির মতো, মুখে লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, আগুনের মতো তার চোখ দুটো দপদপ করে জ্বলছে। দশাননের হাত পা তো ঠান্ডা হয়ে গেল। বুঝতে বাকি রইল না ওটা ভূত। তাও যে সে ভূত নয়, একেবারে মোগলাই ভূত। ভূত বাজখাই গলায় বললে, এই বদমিজ, তুই কে রে? আমার প্রাসাদে ঢুকেছিস কেন? দশানন একটু সামলে নিলে। উঠে সামনে এসে একেবারে মাটিতে লুটিয়ে প্রণাম করলে ভূতকে। বললে, হুজুর, হুজুর আমায় মাফ করবেন হুজুর। আমি কিছুই জানতাম না। ওই সন্ধ্যাবেলায় বাঘের ভয়ে ছুটতে ছুটতে এইখানে এসে আশ্রয় নিয়েছি।
দয়া করে আজ রাতটার মতো আমায় থাকতে দিন। আমি কথা দিচ্ছি, আমি কাল ভোরেই চলে যাব। ভূত খুশি হলো, চাপদারির ফাঁকে হেসে বললে, ঠিক আছে ঠিক আছে, থেকে যা। তুই যখন আমার আশ্রয় নিয়েছিস তখন তোকে কিছু বললে আমার গুনাহ হবে। কিন্তু তোর বাড়ি কোথায়? আগে আগে বাংলাদেশে। বেশ বেশ, উঠে দাঁড়া। দশানন উঠে ভূতের সামনে দাঁড়ালো। ভূত খুব মন দিয়ে দেখতে লাগলো তাকে। তারপর বললে, তোর বেশ সাহস টাহস আছে দেখছি। তা আমার একটা কাজ করতে পারবি? আগে আগে হুকুম করলেই পারি। দশানন খুব বিনীত হয়ে হাত কচলাতে লাগলো। তুই একবার নবাব সিরাজদৌলার কাছে যেতে পারিস। আগে কার কাছে? দশানন ঘাবড়ে গেল। কেন? বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজদৌলার নাম শুনিসনি? তুই কোথাকার গাধা রে? ভূত খুব আশ্চর্য হল। দশানন মাথা চুলকে বললে, নাম জানি বই কি হুজুর, বিলক্ষণ জানি। কিন্তু তিনি তো অনেক দিন আগেই মারা গেছেন। আমি কি করে তার কাছে? মারা গেছেন নবাব সিরাজদৌলা? সে কি রে? পলাশির যুদ্ধের পরে তিনি রাজমহলের দিকে রওনা হলেন। আমাকে বললেন, মনসবদার জবরদস্ত খাঁ, তুমি আমার এইসব মণিমুক্তগুলো নিয়ে কোথাও লুকিয়ে থাকো। এখন আমি এরপরে আবার ইংরেজদের সাথে যুদ্ধ করব, তখন তোমাকে দরকার হবে। তোমায় আমি ডেকে পাঠাবো, ততক্ষণ তুমি সুন্দরবনের প্রাসাদে গিয়ে লুকিয়ে থাকো। সেই থেকে আমি আছি এখানে। কবে আমার ইন্তেকাল হয়েছে, কিন্তু কিন্তু নবাবের ডাক শোনার জন্য আমি বসে আছি। আমার দুই জেবে লাখ লাখ টাকার হিরে মতি বয়ে বেড়াচ্ছি, দেখবি? বলেই জবরদস্ত খা তার জেবের পকেট থেকে দুহাত ভর্তি করে মণিমুক্ত বার করল। চাঁদের আলোয় সেগুলো ঝলমল করতে লাগলো। দেখে চোখ ঠিকরে বেরুল দশাননের, মাথা ঘুরে যায় আর কি। জবরদস্ত খাঁ সেগুলো আবার পকেটে পুরে বললে, আর তুই বলছিস নবাব বেঁচে নেই? না, না, হতেই পারে না। তাহলে তাহলে নিজেকেই এবার আমায় খুঁজতে যেতে হচ্ছে। দশানন চুপ করে রইল। জবরদস্ত খা বললে, প্রথমে যাই মুর্শিদাবাদ, তারপর যাব রাজমহল, তারপর মুঙ্গের পর্যন্ত ঘুরে আসব। তুই আজ রাতে আমার প্রাসাদে থাকতে পারিস, কোনো ভয় নেই। মনসবদার জবরদস্ত খার মঞ্জিলে বাঘও ঢুকতে সাহস পাবে না। কিন্তু কাল সকাল হলেই কেটে পড়বি। ফিরে এসে যদি দেখি তুই রয়েছিস, তাহলে তক্ষুনি তোর গর্দান নিয়ে নেব। এই বলেই জবরদস্ত খাঁ ধাঁ করে আলোর মধ্যে মিশে গেল। আর দশানন যা থাকে কপালে বলে তক্ষুনি বেরিয়ে পড়ল ভূতের বাড়ি থেকে। অন্ধকারে মিনিট খানিক হেঁটে একটা গাছে উঠে রাত কাটালে। সকালে নদীর ধারে গিয়ে দূরে একটা জেলেদের নৌকো চোখে পড়ল। বিস্তর ডাকাডাকি করে তাদের নৌকায় উঠে দেশে চলে এলো। আর তারপর? তারপর দেশে ফিরে অতিথিশালা করলো, পুকুর কাটলো, গরিবকে দান ধ্যান করতে লাগলো, মহাপুরুষ হয়ে গেল। আমি বাধা দিয়ে বললুম, বারে টাকা পেল কোথায়? টাকার অভাব কিরে গর্ধব? জবরদস্ত খার পকেট মেরে এক থাবা মণিমুক্ত তুলে নিয়েছিল না? আমি একটু খাবি খেলুম, ভূতের পকেট কেটে? যে কাটতে পারে ভূতের পকেটই বা সে রেয়াত করবে কেন? অমন এক্সপার্ট হাত, আহা হা হা। কিন্তু ওতেই তো
তার স্বভাব চরিত্রের একেবারে বদলে গেল। স্বয়ং নবাব সিরাজদৌলার মণিমুক্ত সেগুলি কি আর বাজে খরচা করা যায় রে? ওসব বেচে লাখ লাখ টাকা পেল দশানন, আর তাই দিয়েই পরের উপকার করতে লাগলো। মহাপুরুষ বনে গেল একেবারে। আর প্যান্থার সাহেব? বাঘের পকেট কাটলে রায় সাহেব উপাধি দেবে বলেছিল। ভূতের পকেট কেটেছে জানলে মহারাজা টহারাজা কিছু তো একটা করে দিত নিশ্চয়ই। কিন্তু জানিস তো, ইংরেজ নবাবের শত্রু শুনলেই কেড়ে নিত ওগুলো। তাই বলছিলুম পেলা, পকেট মারকেও তুচ্ছ করতে নেই রে, সেও যে কখন কি হয়ে যায়। আমি বললুম, ও বাজে কথা, বাজে কথা, বাজে কথা, সব বাজে কথা, ও সব তোমার বানানো। টেনিদা একেবারে দাঁত মুখ খিঁচিয়ে বললে, বানানো বানানো? ইউ পেলা, গেট আউট, গেট আউট বলছি। গেট আউট আর কি করে হয়? রাস্তার ধারেই তো বসেছিলুম দুজনে, কিন্তু আমি টেনিদার গাঁটটা এড়াবার জন্য ঝাঁ করে পটলডাঙ্গা স্ট্রিটে লাফিয়ে পড়লুম। এতক্ষণ শুনছিলে নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দশানন চরিত। পেলার ভূমিকায় শারণ্য সেননাল, দশাননের চরিত্রে হাবিবুর শেখ, গল্পের সূত্রধর টেনিদা এবং অন্যান্য চরিত্রে কৌশিক গাঙ্গুলি। পোস্টার ডিজাইন, রেকর্ডিং, সাউন্ড মিক্সিং, স্পেশাল এফেক্ট কৌশিক গাঙ্গুলি। আমাদের গল্পটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না, আর সঙ্গে বেল বাটনটাকে অবশ্যই প্রেস করো আমাদের আগামী গল্পের আগাম আপডেট পেতে। আর তার সঙ্গে লাইক, শেয়ার আর কমেন্ট বক্সে অবশ্যই জানাও তোমাদের মূল্যবান মতামত, কারণ তোমাদের মতামত আমাদের আগামী দিনের পথ চলার পাথেয়। তাহলে দেখা হচ্ছে আগামী সপ্তাহে একই দিনে একই সময়।